শহর থেকে অনেকটা দূরে চাকরির বদলিটা পেয়ে গেলাম। এক সময় মনে হতো এই যান্ত্রিক শহর থেকে মুক্তিটা খুবই দরকার, কিন্তু আজ মনের অবস্থাটা বেগতিক। মানতেই পারছি না এই বদলিটা। তবুও শুধু গ্রাম হলেও চলতো, কিন্তু তার উপর আবার নদী পার হয়ে চাকরিস্থলে যেতে হবে। ব্যাগ গুছিয়ে নিচ্ছি, এমন সময় বাবা দরজায় শব্দ করলেন, আসবো। কি বলছো বাবা? এসো এসো। বিছানাতেই বসলাম বাবার পাশে। আজ বাবাকে কেমন যেন অন্যরকম লাগছে। কি হয়েছে বাবা, তোমাকে এমন কেন দেখাচ্ছে? এই চাকরিটা তুই ছেড়ে দে বাবা, অন্য হাজার হাজার চাকরি আছে, আজ না হয় কাল একটা হবেই। কেমন কথা বলো বাবা, একবার গিয়ে দেখি। সুবিধের মনে না হলে অবশ্যই ছেড়ে দেব। দুপুরে ট্রেনে রওনা হলাম। বাবা স্টেশনে দাঁড়িয়ে বিদায় দিল। যতটা সময় দেখা যায় বাবা যেন ততটা সময় আমার দিকে তাকিয়ে রইল। সন্তানের জন্য কলিজাটা ছিঁড়তে পারে দেখেই তারা বাবা। সিটে বসে ফোন স্ক্রল করছি, এমন সময় কেউ পাশে এসে দাঁড়ালো। বয়স অনুমানের চেয়েও বেশি, 70 ছুঁই ছুঁই হয়তো। অগোছালো চেহারা, চোখ দুটো কোটরে ঢুকে যাওয়ার দশা, এলোমেলো বেশভূষা। এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। কিছু বলবেন? একটু বসতে দেবেন বাবা, টিকিট কাটতে পারিনি, কিন্তু যেতে হবে অনেক দূর। কিন্তু দুটো টিকিটই আমি কেটেছি, অন্য কাউকে পাশে নিব না দেখেই কেটেছি। ও অনেকটা পথ বাবা, শরীর গড়ছে না তাই। কথার মাঝেই বুক পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি নতুন অফিসের কেয়ারটেকারের নাম্বার। নমস্কার স্যার, আমি অবিনাশ। চিনেছি আমি, রওনা দিয়েছি অবিনাশ। ট্রেন থেকে নেমে কোথাও একটু দেরি করবেন না স্যার। সন্ধ্যের পর ঘাটে কোনো নৌকা থাকে না, আর মাঝে মাঝে বিপদের উপর বিপদ নামে। কি বলছো অবিনাশ, কিসের বিপদ আবার? সে আর বলবেন না স্যার, আসুন সাক্ষাতে সব বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ট্রেন থেকে নেমে কোথায় যেতে হবে সেটা শুধু একবার বলো। রিক্সাকে বলবেন মরা নদীর ঘাট। কি মরা নদীর ঘাট? এ আবার কেমন নাম? হ্যাঁ স্যার, এটাই নাম। আসুন সাক্ষাতে কথা হবে। নমস্কার স্যার। ফোন বুক পকেটে রেখে দেখি সেই বৃদ্ধ এখনো দাঁড়িয়ে রয়েছে। তাকালাম আবার মুখের দিকে। এবারে চোখগুলো যেন একদমই অপরিচিত। নিজের অজান্তেই শরীরের ভেতরটা শিউরে উঠল। কি নাম বললেন? মরা নদীর ঘাট? ওখানে যাবেন না বাবা, ওখানে যাবেন না। কথা বলতে বলতেই বৃদ্ধ আমার শরীরের দিকে ঢলে পড়লেন। সামনের সিটে এখনো কেউ বসেনি, তাই বাধ্য হয়ে একাই বৃদ্ধকে কোনোভাবে ধরে সিটে শুইয়ে দিলাম। ব্যাগের ভেতর থেকে পানির বোতল বের করে পানির ছিটে দিলাম মুখ বরাবর। অনেকটা সময় পর বৃদ্ধের জ্ঞান ফিরল। নিজেকে শুয়ে থাকা দেখে কিছু বুঝে ওঠার আগেই দাঁড়ালেন একা একাই। অসুস্থতার ভাবনায় ওনাকে পাশে বসতে বললাম, বসলেনও। কি আপনি? আর মরা নদীর ঘাট নামটা শুনতেই আপনি এমন করলেন কেন? আপনি ওখানে যাবেন না বাবা, আপনি যাবেন না। কথা শেষ না করেই সিট থেকে দাঁড়িয়ে দ্রুত ট্রেনের দরজার দিকে এগিয়ে গেলেন। পেছন থেকে কিছু বলবার আগে চোখের সামনে জ্বলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাগুলো মাথায় ঢুকছে না। শরীর যে অনবরত কাঁপুনি দিচ্ছে তা বেশ বুঝলাম। সমস্ত শরীর থেকে অনবরত ঘাম ছুটছে। ট্রেন থেকে নামবার পূর্ব পর্যন্ত সেই বৃদ্ধের ট্রেন থেকে লাফ দেওয়ার কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে ট্রেন থেকে নামলাম। সূর্যটা ডুবেছে মাত্র। 30 টাকা ভাড়ায় এক রিক্সাওয়ালাকে সাথে নিয়ে ঘাটের কাছাকাছি আসলাম। ততক্ষণে অন্ধকারের মাত্রা বেশ বেড়েছে। চারিদিকে আপাত দৃষ্টিতে কাউকে নজরে পেলাম না। পকেট থেকে ফোনটা বের করে অবিনাশকে কল করলাম। নমস্কার স্যার, কোথায় আপনি? এই তো ঘাটে আসলাম, তুমি কোথায়? ক্ষমা করবেন স্যার, আমি শেষ নৌকা ধরে অফিসের দিকে এগোচ্ছি। মানে শেষ নৌকা? তাহলে আমি কিভাবে যাব? স্যার, সন্ধ্যের পর কোনো নৌকা থাকে না, আর সারা অফিস আমার দায়িত্বে, তাই আমাকে ফিরতেই হলো। ক্ষমা করবেন স্যার। সে বুঝলাম ভাই, কিন্তু আমি এখানে একা কি করব? স্যার, আপনি স্টেশনে ফিরে যান, কোনোভাবে রাতটা প্ল্যাটফর্মে কাটিয়ে সকালে নৌকাতে আসবেন। চোখের সামনে অনেক নৌকা পাবেন, কিন্তু ভুল করেও কোনো নৌকাতে উঠতে যাবেন না, কখনোই উঠবেন না।
আমি তো কিছুই বুঝতে পারছি না। নৌকা নেই, আবার চোখের সামনে অনেক নৌকা। এই অবিনাশ, তুমি ঠিক আছো তো? স্যার, আমি শেষ নৌকায় উঠেছি। এখন যা নৌকা দেখবেন সেগুলো নৌকা নয়, চোখের ভুল। আপনি স্টেশনে যান, ওখানে একটু দেরি করবেন না প্লিজ স্যার। অবিনাশ কল কেটে দিল নাকি এমনিতেই কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এখানে অবিনাশই আমার আপন, তাই ও যা বলবে সেটাতে আমল করাটাই আমার জন্য মঙ্গল। ফোনের আলোটা জেলে একবার নদীর দিকে তাকিয়ে দেখলাম। বিদঘুটে অন্ধকার, তবুও যেন স্পষ্ট। কোনো দিকে কোনো কিছু নজরে আসলো না। অবিনাশের কথাগুলো কেবলই কানে বেজে চলেছে, কিন্তু বারবার একই কথা কেন বলছে এটাই বুঝে উঠতে পারছি না। 7-5 না ভেবে স্টেশনের পথে পা বাড়াবো, ঠিক এমন সময় নদীর পানিতে কিসের যেন একটা শব্দ কানে আসলো। ফিরলাম নদীর দিকে। ছোট্ট একটা ডিঙি নৌকো, হ্যারিকেনের এক চিলতে আলোতে মাঝি বসে গুনগুন করে কি যেন গান গেয়েই চলেছে। আমি আর একটু এগিয়ে যেতেই মাঝি উপযাচক হয়ে জানতে চাইলো, ও পারে যাবেন নাকি স্যার? অবিনাশের কথাটা মাথায় খেললো মুহূর্তেই, তাই বাজবিচার না করেই জানিয়ে দিলাম, না না। পার বদলের দরকার না হলে কেউ ঘাটে আসে নাকি স্যার? ভয় পাবেন না, আসুন। আমার বাড়ি ও পারে। জাল ফেলেছিলাম নদীতে, সেটা থেকে মাছ নিলে। এখন বাড়ি ফিরে যাব। আপনাকে দেখে ভালোই লাগলো। না না, আমার ওপারে দরকার নেই, তুমি যাও। ভয় পাচ্ছেন স্যার? আরে আমি নগেন মাঝি, এক নামেই চেনে সকলে। বড় নৌকা চালায় দিনে, রাতে জাল ফালবার জন্য ডিঙি নিয়ে আসি। আসুন আসুন। মাঝির কথাবার্তায় কেমন যেন বিশ্বাস জাগলো মনের মাঝে। আর যতই মিথ্যা বলি না কেন, ওপারে যাওয়া তো আমার ভীষণ দরকার। অযথা স্টেশনে মশার সাথে সারা রাত যুদ্ধ করার চেয়ে ওপারে গিয়ে শান্তিতে ঘুমাই। উঠলাম নৌকোতে, ছোট্ট নৌকো, কিন্তু স্রোতের মাঝেও টালমাটাল দশা নেই একটুও। মাঝি তখনও নিজের মতোই গুনগুনিয়ে গান গেয়ে চলেছে। সিগারেট চলবে স্যার? আমাদের এলাকার তামাক পাতা সিগারেট। না, আমার ওসব চলে না। কি নাম তোমার? সে কি কথা স্যার? একটু আগে না বললাম নগেন, নগেন মাঝি। ও হ্যাঁ, একটু মনে নেই। আপনাকে আগে দেখিনি তো এখানে। কোথায় যাবে? অভয়পুর, চাকরিতে বদলি হয়েছে। আচ্ছা নগেন, ঘাটের নাম মরা নদীর ঘাট কেন? সে অনেক কথা স্যার। আপনি যেখানে যাচ্ছেন সে অভয়পুরে এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের নাম আমারই নামে, নগেন। সেই ব্রাহ্মণের একটাই মেয়ে, সবাই নদী নামেই ডাকতো। ও ভগবান ভীরু মেয়ে স্যার। আমার জন্মে অমন ধার্মিক মেয়ে আমি দেখিনি। হঠাৎ এক সন্ধেই সেই নদীকে ব্রাহ্মণ খুঁজেও পাচ্ছিল না। গান সেখান হতে হতে সবাই মিলে খুঁজতে বেরোলো, কোথাও পেলো না। সবাই যখন হতাশ হয়ে ঘরে ফিরবে তখনই ঘটলো অবাক এক ঘটনা। অবাক ঘটনা? কি ঘটনা বলো শুনি। এই যে ভরা নদীটা দেখছেন স্যার, এই ভরা নদীটাই হঠাৎ জল শূন্য হয়ে গেল। একদম বালু চিকচিক করছিল। কি বলো এসব? ভরা নদী আবার শুকোয় নাকি? হ্যাঁ স্যার, ভগবানের দিব্যি। নদী শুকিয়ে যাওয়ার পর হঠাৎই সবার নজর পড়ল একটা মৃতদেহর দিকে। বিবস্ত্র দেহ, দেহ থেকে যেন আলো ঠিকরে পড়ছে চতুর্দিকে। কার লাশ ওটা? লাশটা ব্রাহ্মণের মেয়ে নদীর। কে যেন শরীরের চাহিদা মিটিয়ে শরীরে বড় একটা পাথর বেঁধে নদীতে ফেলে দেয়, যাতে পাথরের ভারে লাশ নদীর ওপরে না আসে। কিন্তু ভগবান সতীর লাশ পানির নিচে রাখবেন কিভাবে? তাই হয়তো নদীকে জল শূন্য করে দেয়। তারপর কি হলো? লাশটাকে কাপড়ে পেঁচিয়ে নদী থেকে তুলবার সাথে সাথেই নদী আবার জলে ভরে উঠল। এই ভূতুরে গল্প বলছো নগেন? ভুতুরে নয় স্যার, সত্যি বলছি। ভগবানের দিব্যি বলছি। যাক, বিশ্বাস করলাম। তা এই পাপটা কে করেছে পরে জানতে পেরেছে সবাই? হ্যাঁ স্যার, ব্রাহ্মণের একটা আশ্রম ছিল, সেখানকার সেবক ফণি। কেউ তো ফণিকে সন্দেহই পড়তো না। তাহলে কিভাবে জানলো সবাই? ওই যে বললাম,
নদী ছিল খুবই ভগবান ভীরু। হয়তো সেজন্যই ভগবান ফণিকে কি যেন অভিশাপ দিল, তা ভগবানই জানেন। পরদিন সকাল থেকেই ফণি এলাকায় পাগলের মতো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, আর নিজেই স্বীকার করতো নদীকে সেই মেরেছে। তারপর? তারপর আর কি স্যার, সবাই পিটিয়ে মেরেছে ফণিকে। তারপর থেকে এই ঘাটের নাম মরা নদীর ঘাট। শুনেছিলাম সন্ধ্যের পর নাকি নৌকা চলে না, কেন? চলবে কিভাবে স্যার? নদীর মরদেহ পার পর থেকে নদী পাগলামো শুরু করেছে। এই যে আমরা যাচ্ছি, দেখবেন হুট করে জলশূন্য হয়ে নৌকা বালুতে লেগেছে। নেমে হাঁটতে শুরু করতেই দেখবেন আবার ভরে গেছে। দিন হলে তো সাঁতরে পাড়ে যাওয়া যায়, রাতে কোন দিক দিয়ে কোন পাড়ের দিকে সাঁতরাবেন স্যার? যাক, তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না। মানুষ এত সুন্দর করে ভূতের গল্প বলে, তুমি নৌকা চালানো বাদ দিয়ে বই লিখতে শুরু করো, দেখবে ভালো ভূতের গল্প লিখতে পারবে। আমার কথা শেষ হতে না হতেই প্রচন্ড ঝাঁকুনি খেলাম। শান্ত নদী যেন বীভৎস ঘূর্ণি বাতাসে আবর্তিত হলো মুহূর্তেই। মাঝের দিকে সজোরে চিৎকার করতে গিয়েও যেন পারছি না, শব্দ বেরোচ্ছে না। কিছু বুঝে ওঠার আগেই আর একবার প্রচন্ড ধাক্কা খেলাম। একই মুহূর্তেই ঘূর্ণি বাতাস থেমে গেল। চারপাশটায় তাকিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলাম, একটু শব্দ বেরোলো না। নৌকাটা একদম শুকনো বালুর উপর থেমে আছে। চারিদিকে অজস্র জলরাশির ছিটে ফোটাও নেই কোনো দিকে। কানের খুব কাছ থেকেই এক নারী কণ্ঠ বলে উঠল, বিশ্বাস হচ্ছে এখন এই নদীও জলশূন্য হয়? বক্তার দিকে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। কে কে তুমি? নদী, সেই ব্রাহ্মণের মেয়ে, যার কথা এতক্ষণ তুই বিশ্বাস করছিলি না। অনেক দিন থেকে আমি তোর অপেক্ষায় রয়েছি, আজ সেই অপেক্ষার পালা পূর্ণ হলো। আমি তো কোনো ক্ষতি করিনি তোমার, তাহলে আমার অপেক্ষা কেন করছো তুমি? তুই সেই পুরনো বাড়িতেই উঠতে যাচ্ছিস যেখানে ফণি ছিল। সেসব আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি ফিরে যাব, ছেড়ে দাও আমায়। ভয় পাচ্ছিস কেন রে তন্ময়? শোন, তোর আমি কোনো ক্ষতি করব না। কয়েকটা কথা বলার জন্যই এত বছরের অপেক্ষা। কিন্তু সারা পৃথিবীতে এত মানুষ থাকতে আমাকে কেন তোমার বলতে হবে? ভয় পাস না, আমার কথা শোন। আমার বাবার খুব স্বপ্ন ছিল গ্রামটাকে আদর্শ করবার। সবাই বাবাকে বিশ্বাস করতো ঠিকই, কিন্তু কেউ তার কথা মতো চলতোই না। তুই অনেক বিদ্বান, তুই পারবি গ্রামটাকে আদর্শ করতে। মনে রাখবি, আমার যে হাল হয়েছিল এমন যেন কারো না হয়। তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ভগবান তোর পাশে থাকবে। কিন্তু এক বিন্দুও আপোস করবি না। মনে রাখবি, আমার এই কথাটা যতদিন তুই পালন করবি ততদিন এই নদী শুকাবে না, কেউ হঠাৎ জলে ডুবেও মরবে না। মনে রাখিস, নইলে তোকে সহ সকলকে ডুবিয়ে দেব মুহূর্তেই। নদী আর একটাও কথা বলেনি। আমি উপযাচক হয়ে বিপদ বাড়াতে চাইনি। নদীর কথা শেষেই নৌকা আবার জলে ভাসল। তখন মধ্যরাত। নৌকা থেকে নেমে একবার পেছন ফিরে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম, সাহস হলো না। নিজের শরীরে চিমটি কেটে পরখ করে দেখছি নিজেকে বারবার।